অর্থনীতি শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? হয়তো মনে হয় এটা প্রকৃতির কোনো নিয়মের মতো, তাই না, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু কি হবে যদি আমরা পুরো ব্যাপারটাকে অন্যভাবে দেখি? যদি ভাবি অর্থনীতি আসলে একটা বিশাল খেলা? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটাই একটু তলিয়ে দেখব। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। কারণ দেখুন, অর্থনীতিকে যখন একটা খেলার মতো করে ভাবা যায়, তখন কিন্তু অনেক জটিল বিষয়ও বেশ সহজ মনে হতে শুরু করে। কারণ যে কোনো ভালো খেলার মতোই এরও কিছু নির্দিষ্ট উপাদান আছে। যেমন ধরুন, এই খেলায় আছে বেশ কিছু শক্তিশালী খেলোয়াড়। আর এই খেলোয়াড়দের জন্য তৈরি করা হয়েছে কিছু বাধা ধরা নিয়মকানুন। এবং শেষমেশ এই নিয়ম মেনেই কিন্তু নির্ধারিত হচ্ছে কে জিতছে আর কে হারছে। চলুন তাহলে এই খেলার আসল রূপটা কি সেটাই আজ বিশ্লেষণ করা যাক। ওকে, তো চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। সবার আগে পরিচিত হওয়া যাক এই খেলার প্রধান খেলোয়াড়দের সাথে, মানে কারা আসলে এই বিশাল অর্থনৈতিক মাঠটা নিয়ন্ত্রণ করছে। এই খেলার সবচেয়ে বুনিয়াদী আর সবথেকে বেশি সংখ্যার খেলোয়াড় কিন্তু সাধারণ মানুষ, আমাদের সবার মতো। তাদের মূল পুঁজিটা কি? তাদের শ্রম, তাদের দক্ষতা আর তাদের জিনিসপত্র কেনার ক্ষমতা। ভাবুন তো, প্রত্যেকটা চাকরি, বাজারে গিয়ে করা প্রতিটি কেনাকাটা, ব্যাংকে জমানো প্রতিটি টাকা, এগুলো সবই কিন্তু এই খেলারই এক একটা চাল। এরপর আসছে খেলার আর এক ধরনের অত্যন্ত শক্তিশালী খেলোয়াড়, কর্পোরেশনগুলো। এদের লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার, মুনাফা সর্বোচ্চ করা। বিশাল পুঁজি আর সংগঠিত শ্রমশক্তি ব্যবহার করে তারা খেলার মাঠে বিরাট একটা প্রভাব ফেলে। আর সবশেষে আছে সরকার, যারা অনেকটা মাঠের রেফারির মতো। খেলার নিয়মগুলো তারাই বানায়, আবার তারাই দেখে নিয়মগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা। কিন্তু মজার ব্যাপার হলো, সরকার কিন্তু শুধু রেফারি নয়, সে নিজেও একজন খেলোয়াড়। কিভাবে? ওই যে কর আদায় করে, সেই টাকা দিয়ে রাস্তাঘাট বানায়, বিভিন্ন পরিষেবা দেয়। এইভাবেই কিন্তু তারা খেলায় সরাসরি অংশ নেয়। এখন এই স্লাইডটা দেখুন। এখানে এই তিন ধরনের খেলোয়াড়ের মূল পার্থক্যটা খুব সুন্দরভাবে এক জায়গায় দেখানো হয়েছে। খেয়াল করে দেখুন, সাধারণ মানুষের লক্ষ্য হল ব্যক্তিগত ভালো থাকা, আর তাদের হাতিয়ার হল নিজেদের শ্রম আর দক্ষতা। অন্যদিকে কর্পোরেশনের লক্ষ্য শুধু লাভ করা, আর সেটার জন্য তারা ব্যবহার করে পুঁজি। আর সরকারের লক্ষ্য জনকল্যাণ আর স্থিতিশীলতা বজায় রাখা, যার জন্য তাদের হাতে আছে আইনকানুন আর ট্যাক্স নেওয়ার ক্ষমতা। আচ্ছা, খেলোয়াড়দের তো চেনা হলো, চলুন এবার পরের ধাপে যাই। দেখি এই খেলার নিয়মকানুনগুলো আসলে কিভাবে তৈরি হয়। কারণ খেলোয়াড় যেই হোক না কেন, এই নিয়মগুলোই কিন্তু শেষ পর্যন্ত ঠিক করে দেয় যে কে জিতবে আর কে হারবে। খেলার কিছু মৌলিক নিয়ম যদি বলি, তাহলে প্রথমেই আসে সম্পত্তির অধিকার, মানে কার মালিকানায় কি থাকবে। তারপর আছে চুক্তি, কিভাবে দুটো পক্ষের মধ্যে বোঝাপড়াটা কার্যকর হবে। আছে কর ব্যবস্থা, যার মাধ্যমে সম্পদ এদিক থেকে ওদিকে যায়। আর আছে বাণিজ্য নীতি। কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা কি জানেন? এই নিয়মগুলো কিন্তু একদম নিরপেক্ষ নয়। এগুলো যেভাবে তৈরি করা হয় তার উপরেই নির্ভর করে কোন খেলোয়াড় বেশি সুবিধা পাবে আর কে পাবে না। বেশ, খেলোয়াড় চেনা হলো, নিয়মগুলোও জানা হলো। এবার তাহলে আসল জায়গায় আসা যাক। বর্তমান নিয়মে কারা জিতছে আর কারা পিছিয়ে পড়ছে, মানে খেলার ফলাফলটা ঠিক কী দাঁড়াচ্ছে। স্ক্রিনের দিকে তাকান, শুধু একটা সংখ্যা, ৫৮%। একটা সাম্প্রতিক সমীক্ষা বলছে গত কয়েক বছরে পৃথিবীতে যে নতুন সম্পদ তৈরি হয়েছে তার প্রায় ৫৮%ই চলে গেছে বিশ্বের মাত্র ১% ধনী ব্যক্তির পকেটে। সংখ্যাটা একবার ভাবুন, আসলেই চমকে দেওয়ার মতো। এই চার্টটা দেখুন, এটা আগের স্লাইডের তথ্যটাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের টপ ১% খেলোয়াড়ের দখলে আছে মোট সম্পদের ৫৮%, আর সেখানে একেবারে নিচে থাকা ৯০% মানুষের ভাগে পড়েছে মাত্র ১২%। খেলার ফলাফলটা বেশ একপেশে, তাই না? এই সব তথ্য আর পরিসংখ্যান দেখার পর মনে কিন্তু স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে, অর্থনীতির এই খেলাটা কি আদৌ ন্যায্য? এর নিয়মকানুন কি সবার জন্য সমান সুযোগ তৈরি করছে? এখানে একটা কথা বলা হয়েছে, একটি খেলা কেবল তখনই ন্যায্য হয় যখন সবাই একই রেখা থেকে শুরু করে। কথাটা কিন্তু খুব গভীর। ভাবুন তো, একটা দৌড় প্রতিযোগিতা তখনই না ন্যায্য হয় যখন সবাই একই স্টার্টিং লাইন থেকে দৌড় শুরু করে। অর্থনৈতিক খেলায় কি সবাই সেই একই জায়গা থেকে শুরু করার সুযোগটা পায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবনার মূল জায়গা। তাহলে সব আলোচনা শেষে মূল প্রশ্নটা এটাই
যদি নিয়মগুলোই খেলার ফলাফল ঠিক করে দেয় তাহলে সেই নিয়মগুলো কি বদলানো সম্ভব? আর যেহেতু আমরা সবাই এই খেলারই একজন খেলোয়াড়, তাহলে একটা ন্যায্য খেলার জন্য নতুন নিয়মগুলো কেমন হওয়া উচিত? উত্তরটা হয়তো সহজ নয়, কিন্তু প্রশ্নটা করাটা খুব জরুরি, তাই না? এটা নিয়ে ভাবার অনেক কিছু আছে।